ডিজিটাল প্রতারণার ভয়ঙ্কর ফাঁদে প্রতি বছর দেশে সর্বস্ব হারাচ্ছে কমপক্ষে 50,000 মানুষ। চাকরি, ব্যবসা, অপহরণ, অর্থ লেনদেন সব ক্ষেত্রেই ডিজিটাল ফাঁদ প্রতারণায় হাতিয়ে নিচ্ছেন হাজার কোটি টাকা। ফাঁদে পড়ছেন সাধারণ মানুষ থেকে চাকরিজীবী, ব্যবসায়ী, এমনকি সরকারি কর্মকর্তাও। দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চলতি বছরেই গ্রেফতার হয়েছে 5,000-এর বেশি প্রতারক। এই সময়ে শুধু সিআইডি প্রতারণার মামলা করেছে 1800। বিশ্লেষকরা বলছেন, প্রতারণা ঠেকাতে সমাজের ভেতরেই বাড়াতে হবে সচেতনতা। বাকিটা দেখুন ফখরুল ইসলামের রিপোর্টে। ট্রিপল এম কোম্পানির প্রতারণায় টাকা হারিয়ে এখন পথে বসেছে নিঃস্ব এসব মানুষ। প্রযুক্তির ডিজিটাল ছোঁয়াকে কাজে লাগিয়ে নিত্য নতুন হাজারো প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ পেতেছে প্রতারক চক্র। সুকৌশলে হাতিয়ে নিচ্ছে লাখ থেকে কোটি টাকা। এক ভাই তোমার ফোন দিছিল, 50,000 টাকা দিয়ে দাও, আমারে ছাইরে দিব। হ্যালো, কি কইছে শুনছেন? আচ্ছা, তাহলে এক কাজ করেন, আপনি দোকানে যাই আমার একটা ফোন দিয়েন, আমি বিকাশ নাম্বারটা দিমুনি আপনারে। এই ব্যক্তি ফোনে দ্বৈত চরিত্রে প্রতারণা করেছেন 231 জনের সঙ্গে। আমি আল্লাহ পাকের এক পাক পবিত্র ওলি আউলিয়ার মাজার শরীফ থেকে কথা বলছি। মানুষ হয়ে অভিনব জিনের বাদশা কণ্ঠে প্রতারণা চলছে যুবকদের বেকারত্বের সুযোগ নিয়ে। চাকরি দিতে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। বিভিন্ন কোম্পানি চাকরি দিয়ে বলে, চেকার পোস্টে বিভিন্ন এয়ারপোর্টে চাকরি দিয়ে বলে আমাদের শত শত লোকের কাছ থেকে শত কোটি টাকা উনি আমাদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এছাড়া ফেসবুকে বিদেশি নারী সেজে করেছেন ভয়ঙ্কর প্রতারণা। উপহার পাঠানোর নামে ফাঁদ পেতে আফ্রিকান এক চক্র নেমেছে ভয়ানক প্রতারণায়। এদেরই অর্ধশতাধিককে গ্রেফতারও করেছে সিআইডি। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এবছরই গ্রেপ্তার হয়েছে 5,000-এর বেশি প্রতারক। আর গত 4 বছরে 362টি অভিযানে প্রায় 5,500 মামলা হয়েছে। এই ধরনের অপরাধগুলোর সাথে এক ধরনের রাজনৈতিক আঘাত থাকে। আইনের ফাঁকফোকর দিয়ে এবং রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ এই অপরাধগুলো করে যাচ্ছে। টিআইবি বলছে, প্রতারণা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকতে হবে রাজনৈতিক সদিচ্ছাও। দুর্নীতির ব্যাপকতা এবং গভীরতা সেটি কিন্তু ঘটে গেছে সেটা বলা যাবে না, বরং ঘটতে দেওয়া হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা আমি যদি ধরে নেই অবশ্যই রয়েছে, কিন্তু সেটি বাস্তবায়নের যাদের উপর দায়িত্ব সেই পর্যায়গুলিতে কিন্তু রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি প্রয়োগের ক্ষেত্রে শুধুমাত্র চুনোপুটি টানা হেঁচড়া হয়। সেটি বাস্তবে যারা রুই কাতলা রাঘব তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যান। একই সাথে প্রতারণা বন্ধে জনসাধারণকেও আরও বেশি সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অভিযোগ গঠনের মাত্র 1 সপ্তাহে ধর্ষণ মামলার রায়কে বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতার অবসান হিসেবে দেখছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা AM আমিন উদ্দিন। জানান, ধর্ষণের সর্বোচ্চ সাজার বিধান রেখে অধ্যাদেশ জারির আগেই অপরাধ সংঘটিত হওয়ায় এই রায়ে মৃত্যুদণ্ড দিতে পারেননি বিচারক। তবে তাড়াহুড়ো করে রায় দিলে উভয় পক্ষের ক্ষেত্রে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা থাকে বলে মনে করেন সংবিধান বিশ্লেষক ডক্টর শাহদিন মালিক। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। বাগেরহাটের মংলায় 7 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ গঠনের 7 কার্যদিবসে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এ রায় দেন। এ রায়ে প্রশ্ন উঠেছে, ধর্ষণের সর্বোচ্চ সাজার বিধান করা হলেও কেন এ রায়ে তা প্রতিফলন হয়নি। এই আইনটা যেদিন গেজেটে প্রকাশিত হয়েছে সেদিন থেকে এই আইনটা কার্যকর, তার আগের সময়তে কার্যকর না, এবং এর পরের থেকে যারা অপরাধ করবে তাদের জন্য এটা কার্যকর হবে। সংবিধানের আর্টিকেল 35-এ দেখবেন যে প্রচলিত যে অপরাধ সংগঠনের সময়ে প্রচলিত আইনের চেয়ে অধিক কোনো শাস্তি দেওয়া যাবে না। এ রায়ের ফলে দেশের বিচার ব্যবস্থায় যে দীর্ঘসূত্রিতা তার অবসান হতে যাচ্ছে বলেও মনে করছেন অ্যাটর্নি জেনারেল। দ্রুততম সময়ে বিচার শেষ হওয়ার প্রেক্ষিতে এখন থেকে যারা এই ধরনের অপরাধী তাদেরকে একটা বার্তা যাবে যে এখন আদালত দ্রুততম সময় মামলা শেষ করছেন। তবে সংবিধান বিশ্লেষক ডক্টর শাহদিন মালিক মনে করেন, তাড়াহুড়া করে বিচার করলে অপরাধ বন্ধ বা ন্যায় বিচার হয় না। অপরাধ যত বড়ই হোক না কেন সবার আইনি সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। তাড়াহুড়া করে বিচার করলে ন্যায় বিচারকে কবর দেওয়া হয়। অর্থাৎ বিচারে বিলম্বও করা যাবে না, তাড়াহুড়াও করা যাবে না। এই যে অল্প কয়েকদিনে
কয়েকদিন যে বিচার করে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আমার আশঙ্কা হাইকোর্টে এসে যে সাজা পেয়েছে সে যদি এই যুক্তিটা তুলে ধরে এই 6 দিনের বিচারে আমি আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগ পাই নাই, আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে, তাহলে আমি আশঙ্কা করি একজন আইনজীবী হিসাবে যে তার খালাস পাওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হবে। স্পর্শকাতর এক ফৌজদারি মামলায় এত কম সময়ে বিচার কাজ শেষ করার নজির বাংলাদেশে এটাই প্রথম। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ডিসেম্বরে কাউন্সিল করবে গণফোরামের ভেঙে যাওয়া 2 অংশই। ডক্টর কামাল হোসেনকে সভাপতি পদ থেকে বাদ দিয়ে তরুণ নেতৃত্ব আনার সিদ্ধান্ত নিয়েছে মোস্তফা মহসিন মন্টু ও আবু সাইদরা। আর বহিষ্কৃতদের কাউন্সিলের কোনো বৈধতা নেই বলছেন ডক্টর কামাল হোসেন নেতৃত্বাধীন অংশ। এই অংশের নেতা ডক্টর রেজা কিবরিয়া নিউজ 24-কে বলেন, মন্টু সহ বহিষ্কৃতরা নানাভাবে জাতীয় নির্বাচনীয় দলকে বিভ্রান্ত করেছে। মারুফা রহমানের রিপোর্ট। গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মোস্তফা মহসিন মন্টু ও আবু সাইদ সহ 8 জনকে বহিষ্কার করেছে গণফোরামের কামাল হোসেনের নেতৃত্বাধীন অংশ। এ প্রসঙ্গে মোস্তফা মহসিন মন্টু বলেন, তারা এরই মধ্যে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে বৈঠক করছেন। আগামী নেতৃত্ব তারা তরুণদের হাতে তুলে দিতেই ডিসেম্বরে আলাদা কাউন্সিল করবেন। ওনারা যে কাজটা করেছে এই কাজটা খুবই অনৈতিক। আর ডক্টর কামাল হোসেন সাহেবের কথা আমরা বলেছিলাম যে উনি যেহেতু প্রতিষ্ঠা লগ্ন থেকেই আছেন তা আমরা ওনাকে সম্মানেই রাখবো। তো উনি যদি কোনো বিভ্রান্তমূলক কিছুতে উনি চলে যান তাহলে আগামী সম্মেলনেই আমরা তার ব্যাপারে সিদ্ধান্তটা নিই। আমরা নতুন নেতৃত্ব চাই, কারণ 27 বছর একটা লোক একটা দলের সভাপতি থাকতে পারে না। এদিকে কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলেছেন, বহিষ্কৃতদের কাউন্সিল করার কোনো এখতিয়ার নেই। দলের নেতাকর্মীরা আর তাদের চায় না দাবি করে জানান, গণফোরাম আগামী 12 ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। ওটা কাউন্সিল না, ওটা কোনো কাউন্সিল না। সাধারণ সম্পাদক সভাপতির অনুমতি নিয়ে কাউন্সিল রাখতে পারে। ওদের একটা কথিত একটা মিটিং হচ্ছে, কালো একটা হাত আমাদের দল থেকে আমরা উঠিয়ে নিতে পেরেছি। দলের সবাই খুবই সন্তুষ্ট, খুব খুশি। ডক্টর কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরাম সারা দেশে নেতাকর্মীদের কাছে যাচ্ছে এবং নতুন ধারার রাজনীতি করার কথা ভাবছে বলেও জানান রেজা কিবরিয়া। দেখেন, নির্বাচনের সময় এক প্রার্থীকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যেতে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে নৌবাহিনীর 4টি এলসিইউ জাহাজ। প্রথমে সড়কপথে এবং তারপর নদী ও সাগর পথ ধরে সরাসরি ভাসানচর। নানাভাবে এই রোহিঙ্গাদের আশ্রয়ন প্রকল্পটিতে যাতায়াত করতে পারবেন সংশ্লিষ্টরা। আছে হেলিকপ্টার যোগে ভাসানচরে যাওয়ার সুযোগও। ভাসানচর নিয়ে শেখ জালালের ক্যামেরায় 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্বে চরের সাথে যোগাযোগ ব্যবস্থা ও রোহিঙ্গাদের স্থানান্তর প্রস্তুতি নিয়ে জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রাম, তারপর বাংলাদেশ নৌবাহিনীর বোট ক্লাব থেকে জাহাজে করে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা। সর্বোচ্চ সময় লাগতে পারে 3.5 ঘন্টা। নদী ও সাগরের আবহাওয়া অনুকূলে থাকলে পতেঙ্গা থেকে ট্রলারে করেও ভাসানচরে যাওয়া যেতে পারে। ডান দিকে সন্দ্বীপ আর সামনে আর কিছু দূর এগোলেই মেঘনা এবং বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত ভাসানচর, যে চরে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হলে স্থলপথে এবং এই সমুদ্রপথে নিয়ে যাওয়া হবে তাদেরকে। নৌবাহিনীর এমন 4টি জাহাজে অন্তত 250 জন করে রোহিঙ্গা স্থানান্তর করা হবে সেই চরে। ট্রান্সপোর্টেশন যে প্ল্যান সেটা ধরেন বাই রোড বাই সি দুইভাবেই আসতে হবে। আপনারা সবাই জানেন ওরা টেকনাফের যে ক্যাম্পে অবস্থান করছে সেখান থেকে বাই রোড আসতে হবে। এটা আসলে দুর্যোগ মন্ত্রণালয় এবং ইউএন বডি সবাই কোঅর্ডিনেটেড এফোর্টের মাধ্যমে করবে। ভাসানচরে যাতায়াত নিয়ে অনেকে প্রশ্ন তুললেও বাস্তবে অনেকগুলো পথই খোলা থাকছে। সমুদ্রপথে যেতে চাইলে পতেঙ্গা থেকে 28 নটিক্যাল মাইল, নোয়াখালী থেকে 21 নটিক্যাল মাইল, হাতিয়া থেকে 13 নটিক্যাল মাইল, জাহাজির চর থেকে 11 নটিক্যাল মাইল আর সন্দ্বীপ থেকে মাত্র 4.5 নটিক্যাল মাইল দূরত্বে ভাসানচর। দূরে সবুজ ডিঙে নির্ঘুম দাঁড়িয়ে থাকা লাইট হাউস জানান দিচ্ছে গন্তব্যে পৌঁছে যাওয়ার বার্তা। ভাসানচর বেস ক্যাম্পে এসে থামে নৌবাহিনীর জাহাজ।
পরিকল্পিত রাস্তাঘাট, ঘরবাড়ি, সুরক্ষা বলয় আর সাময়িকভাবে জীবন জীবিকার অপার সম্ভাবনা নিয়ে রোহিঙ্গাদের জন্য শতভাগ প্রস্তুত ভাষাঞ্চর। কক্সবাজারের উপর চাপ কমাতে যখন সরকার 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের ব্যাপারে বদ্ধপরিকর, তখন কখনো প্রাকৃতিক দুর্যোগের কথা বলে, কখনো জীবিকা নির্বাহের দোহাই দিয়ে, আবার কখনো বা দুর্বল অবকাঠামোর কথা বলে রোহিঙ্গারা কোনোভাবেই এই ভাষাঞ্চরে স্থানান্তরিত হতে চান না। কিন্তু স্থানীয়রা কিন্তু বলছেন একেবারেই ভিন্ন কথা। আর সে কারণে এটি কি শুধুমাত্র রোহিঙ্গাদের আপত্তি নাকি এর পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে সেটিই কিন্তু দেখার বিষয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ভাষাঞ্চর, নোয়াখালী। বিশ্বব্যাপী আবারও আঘাত হেনেছে করোনার দ্বিতীয় ঢেউ। আর জীবন ও জীবিকার দুটির জন্যই এখন বড় প্রশ্ন, কবে আসছে ভ্যাকসিন। এই মুহূর্তে অন্তত 10টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে। তবে এগিয়ে রয়েছে অক্সফোর্ড, মডার্না ও চীনা সংস্থা সিনোভ্যাকের করোনা টিকা। নভেম্বর থেকে মার্চের মধ্যে অন্তত 2টি টিকা বাজারে আসার ইঙ্গিত মিলেছে। ভ্যাকসিন উদ্ভাবক হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশও। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। বর্তমানে বিশ্বব্যাপী 40টি টিকা ক্লিনিক্যাল ট্রায়াল বা মানব শরীরে পরীক্ষা চলছে। এর মধ্যে অন্তত 10টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে। মহামারীর শুরুর দিক থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা নিয়ে সবচেয়ে বেশি প্রত্যাশা তৈরি হয়। বর্তমানে যার চূড়ান্ত ধাপের পরীক্ষা চলছে। ভ্যাকসিনটি চলতি বছরের শেষ দিকে স্বাস্থ্য নিয়ন্ত্রকদের সবুজ সংকেত পেতে পারে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ঔষধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনিকার তৈরি টিকা বানাচ্ছে ভারত। সবুজ সংকেত পেলে আগামী মার্চেই দেশে করোনা টিকা এসে যাবে। যে কয়টি দেশ টিকা তৈরিতে এগিয়ে রয়েছে তার মধ্যে অন্যতম চীন। চীনা সংস্থা সিনোভ্যাক এর বানানো টিকা ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে। এছাড়াও চীনের তৈরি 4টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ে রয়েছে। কোভিড-19 রোধে পরীক্ষামূলক টিকার ইতিবাচক ফল পাওয়ার কথা জানিয়েছে মার্কিন কোম্পানি ফাইজার, মডার্না এবং জার্মান কোম্পানি বায়োএনটেক। এরই মধ্যে স্পুটনিক 5 নামক ওই টিকার 120 কোটি ডোজের আগাম বুকিং দিয়েছে অন্তত 10টি দেশ। এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন নিয়ে কাজ চললেও এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় ঢুকেছে 137টির নাম। বাংলাদেশের প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করা 3টি ভ্যাকসিনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন প্রি ক্লিনিক্যাল ক্যান্ডিডেটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্লোব বায়োটেক বলছে এই ভ্যাকসিনের একটি ক্যান্ডিডেটের প্রি ক্লিনিক্যাল ট্রায়াল এরই মাঝে সফলভাবে সম্পন্ন হয়েছে। মাসুদ রানা, নিউজ 24। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ফ্লোরিডা সহ কয়েকটি অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। যুক্তরাষ্ট্রের নির্বাচনে এ পর্যন্ত রেকর্ড 2,80,00,000 আগাম ভোট পড়েছে। ফ্লোরিডায় আগাম ভোট শুরু হয়েছে সোমবার, চলবে 1 নভেম্বর পর্যন্ত। এবারের আগাম ভোটে আগের বছরগুলোর চেয়ে অনেক বেশি মানুষ এর মধ্যে ভোট দিয়েছেন। 2016 সালের নির্বাচনে মোট যত ভোট পড়েছিল এবছর এখন পর্যন্ত তার প্রায় 20% ভোট পড়েছে। ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসে 30 লাখ করে ভোট পড়েছে। গতকাল স্থানীয় সময় সকাল 7টায় সবগুলো ভোট কেন্দ্র উন্মুক্ত করে দেওয়া হয়। ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা 7টায়। মঙ্গলবারও একইভাবে ভোট গ্রহণ করা হবে। এদিকে শেষ সময়ে এসে অন্যান্য গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা, এরই মধ্যে কিছু রাজ্যে আগাম ভোট শুরু হয়েছে। 2 প্রার্থীর প্রচারণা এখন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে? আগাম ভোটের ক্ষেত্রে আসলে এর মধ্যে রেকর্ড হয়ে গেছে। প্রায় 2.2 কোটির মতো মানুষ এর মধ্যে আগাম ভোট দিয়ে ফেলেছে। একটি কথা একটু উল্লেখ করতে চাই, বাংলাদেশে নির্বাচনের রাজনীতিতে যেমন সিলেট একটি অঞ্চল, সিলেট 1 আসন যেই দল বিজয়ী হয় সেই দল আসলে সরকার গঠন করে, এমন একটি যেমন ধারণা রয়েছে, ঠিক এমনি একটি ধারণা আমেরিকার ক্ষেত্রে রয়েছে। সেটি হচ্ছে যেই দল বা যেই প্রার্থী ফ্লোরিডা জয় করে সেই প্রার্থী আসলে হোয়াইট হাউস জয় করে। এরকম একটি অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে 13 বার ফ্লোরিডা এসেছেন, জো বাইডেন এসেছেন 3 বার। এবং আগাম ভোট দেওয়ার ক্ষেত্রে 2016 সালে হিলারি ক্লিন্টন এবং
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজনে মিলে যত ভোট পেয়েছিলেন, যত মানুষ ভোট দিয়েছিল, তার চেয়েও বেশি সংখ্যক মানুষ এরই মধ্যে আগাম ভোট দিয়ে ফেলেছে। এবং আগাম ভোট দেওয়ার ক্ষেত্রে ধারণা করা হয় যেহেতু ডেমোক্র্যাটরা শুরু থেকেই আগাম ভোটকে উৎসাহিত করে আসছিলেন, যারা এখন ভোট দিচ্ছেন তারা আসলে ডেমোক্র্যাটরাই বেশি আগাম ভোট দিচ্ছেন। সেই হিসেবে বিবেচনা করলে রিপাবলিকানরা হয়তো ভোট দিবেন 3 নভেম্বর, কিন্তু এখন পর্যন্ত যেই ভোট কাস্ট হয়েছে এটি আসলে রেকর্ড। শুধুমাত্র ফ্লোরিডা নয়, অন্য ভার্জিনিয়া, অন্যান্য সব স্টেটে, প্রায় 32টি স্টেটে এর মধ্যে আগাম ভোট হয়েছে। এবং আমি আগেই বলেছি 2.5 কোটি মানুষ ভোট এর মধ্যে দিয়েছেন এবং প্রতিদিনই এই সংখ্যা আসলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মানুষ একেবারে ভোর রাত থেকে শুরু করে তারা লাইনে দাঁড়িয়ে থাকছেন যাতে করে কেউ একটি ভোট মিস না করেন আর কি। তো সেই দিক থেকে এবার যারা নতুন ভোটার রয়েছেন তাদের ভিতরে অনেক উৎসাহ উদ্দীপনা রয়েছে। তবে এই আগাম ভোটের ফলাফল জানা যাবে 3 নভেম্বর। আপনারা অনেকেই জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আগাম ভোট দেওয়ার ব্যাপারে তার অনেক আপত্তি ছিল এবং 3 নভেম্বরের পরে এই ভোটের গণনা শেষ হতে হতেও আসলে বেশ কয়েকদিন লেগে যেতে পারে। এই সময়ের মধ্যে কি হয় এ নিয়ে একটা রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা সংশয়, অনিশ্চয়তা রয়েছে। এর বাইরে এসে আগামী 22 অক্টোবর বৃহস্পতিবার 2 প্রার্থী সরাসরি দ্বিতীয় বিতর্কে অংশ নেবেন। কিছুক্ষণ আগেই আমরা ব্রেকিং নিউজ জানতে পেয়েছি এইবারের বিতর্কে 2 প্রার্থীর আসলে মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার একটি ব্যবস্থা থাকবে। আপনারা অনেকেই জানেন যে প্রথম যে বিতর্কটি অনুষ্ঠিত হয়ে গিয়েছিল সেই বিতর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসংখ্যবার ইন্টারফেয়ার করেছেন। কথার মাঝখানে জো বাইডেন অনেক ক্ষেত্রে কথাই বলতে পারেননি। সেই কারণে এ নিয়ে অনেক সমালোচনার পরিপ্রেক্ষিতে এই বিতর্ক যে কমিশনটি রয়েছে সেই কমিশন তারা নতুন সিদ্ধান্ত জানিয়েছে যে এই বিতর্কে যেই প্রার্থী আসলে অতিরিক্ত সময় নেওয়ার চেষ্টা করবেন কিংবা যা কারো আনইন্টারাপ্টেড সময়ের মধ্যে হস্তক্ষেপের চেষ্টা করলে সেই সময় মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে। এই সিদ্ধান্তটি আসলে কিন্তু নজিরবিহীন। সাধারণত এই প্রথমবারের মতো আসলে এমন একটি সিদ্ধান্ত নিতে হয়েছে। এর বাইরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানকার যেই খ্রিস্ট ধর্মাবলম্বীদের যে সংগঠনগুলো রয়েছে তাদের সমর্থন পাওয়ারও এখন বেশ চেষ্টা করছেন। তবে তারা এরই মধ্যে জানিয়ে দিয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাদের দরকার নেই, বরং ডোনাল্ড ট্রাম্পের তাদেরকে দরকার আছে। সেই দিক থেকে তারা স্বাধীনভাবে আসলে প্রার্থী বাছাই করবেন কিংবা তাদের যারা অনুসারী রয়েছে তাদেরকে ভোট দিতে বলছেন। সেদিক থেকে আসলে রিপাবলিকানরা আমরা সবাই জানি যে তারা রক্ষণশীল, সাধারণত ধর্মীয় ভাবে যারা একটু চরমপন্থা আমি বলবো না, রক্ষণশীল কট্টর, তাদের ভোট তারা আসলে মূলত রিপাবলিকান সাপোর্টার। কিন্তু এইবার কি হয় সেটি দেখার বিষয় রয়েছে। 2016 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু রক্ষণশীলদের ভোট সর্বোচ্চ ভাবেই তিনি পেয়েছিলেন। এবার পাবেন কিনা সে নিয়ে কিছু কোনো ক্ষেত্রে প্রশ্ন রয়েছে, কারণ ইভাঞ্জেলিকা যে সংগঠনটি রয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের, তাদের একটি অংশ এর মধ্যে তার প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। ফলে আর মাত্র 2টি সপ্তাহ বাকি আছে। প্রার্থীরা সর্বোচ্চভাবে চেষ্টা করছেন ভোটারদের কাছে তাদের এজেন্ডাগুলো নিয়ে পৌঁছানোর। সুলতানা, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী সুলতানা রহমান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। সকালের সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর। স্বাগত আরও একবার, দেখছেন সকালের সংবাদ। বিশ্ব অস্টিওপেরোসিস দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এবছরও দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে নিজের হাড়কে ভালোবাসুন, ভবিষ্যৎ সুরক্ষিত করুন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বয়স্কদের এই রোগের ঝুঁকি থাকলেও এর প্রতিরোধ গড়ে তুলতে হবে তরুণ বয়স থেকেই। পরিমিত খাদ্যাভ্যাস, ব্যায়াম, ঘুম কমিয়ে দিতে পারে হাড় ক্ষয়ের ঝুঁকি। ক্যালসিপ্রো সৌজন্যে রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ক্যালসিপ্রো, যা হাড়ের প্রয়োজনীয় পুষ্টিগুণ নিশ্চিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অস্টিওপেরোসিস বা হাড়ের ক্ষয় মূলত এটি ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। সাধারণত বয়স্ক পুরুষ ও নারীদের এই রোগ হয়ে থাকে। আন্তর্জাতিক অস্টিওপেরোসিস ফাউন্ডেশনের সবশেষ তথ্য মতে বিশ্বব্যাপী 50 প্রতি 3 জন নারীর 1 জন ও প্রতি 5 জন পুরুষের মধ্যে 1 জন ভোগেন অস্টিওপেরোসিসে, যাদের পরিণতি চলাফেরায় স্বাধীনতা হারানো বা পঙ্গুত্ব।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বার্ধক্যে এই রোগের দেখা মিললেও সুপ্ত অবস্থায় এটি বাসা বাঁধতে শুরু করে তরুণ বয়স থেকেই। এটা আমাদের জীবন যৌবন যেভাবে চলে, যৌবন যখন মানুষের শেষ হবে অথবা প্রাকৃতিকভাবে একটা লোক যেরকম দৈনন্দিন রোদে যাবে, তারপরে খেলাধুলা করবে, চলাফেরা করবে, হাঁটাচলা করবে, এই জিনিসগুলো যারা না করবে মূলত তাদেরই এই ধরনের হবে। এই রোগ প্রতিরোধে অলস জীবনযাপন নয়, বরং কর্মময় জীবনের সাথে ব্যায়াম, পর্যাপ্ত ঘুমের উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সক্রিয় এবং কর্মময় জীবনই শরীরের হাড়ের সুরক্ষা দেয়, এটি আমাদের মনে রাখতে হবে। এই জন্য অলস নয়, কর্মমুখর জীবন হচ্ছে হাড় প্রতিরোধের জন্য সর্বোত্তম। লাভ ইউর বোন, প্রোটেক্ট ইউর ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করতে নিজের হাড়কে ভালোবাসতে হবে এখন থেকেই। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে দুর্গাপূজার খবর। করোনার কারণে উৎসব নয়, এবার কেবলমাত্র পূজা অর্চনা করার আহ্বান জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। বয়স্কদের মণ্ডপে না নেয়ার পরামর্শ তার। এছাড়াও সম্ভব হলে ভার্চুয়াল মাধ্যমে অঞ্জলি দেওয়ার কথাও জানান তিনি। এছাড়াও গণমাধ্যমকে বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান এই চিকিৎসক। অন্তরা বিশ্বাসের রিপোর্ট। 22 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দুর্গোৎসব। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব চলবে 26 অক্টোবর পর্যন্ত। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে এবছর পূজায় ভিড় এড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এদিকে কলকাতা হাইকোর্টের রায়েও পূজা মণ্ডপের প্যান্ডেলে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। একই সুরে কথা বললেন বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক সামন্তলাল সেন। আমরা অবশ্যই পূজা করব, কিন্তু উৎসবটা এবার করব না। উৎসব আমরা বেঁচে থাকলে আগামী বছর অনেক বড় করে করব। একসঙ্গে বেশি লোক পূজা মণ্ডপে না থাকি। জীবন আপনার পরিবারের জীবন, আপনি বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। করোনা মোকাবেলায় এবার ভক্ত ও পুরোহিতদের মাস্ক পরে মণ্ডপে প্রবেশ করার পরামর্শ দিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সতর্ক করেছেন তিনি। সম্ভব হলে ভার্চুয়াল মাধ্যমে প্রার্থনা ও অঞ্জলি প্রদান করতে হবে। বাংলাদেশে সরকারি টেলিভিশন, বেসরকারি টেলিভিশন, তারপরে আরো সোশ্যাল মিডিয়া, প্রত্যেককে আপনারা যতটুকু সম্ভব বিভিন্ন মণ্ডপের সাথে আপনারা যদি হিন্দুদের একটা পূজার মেইন ফাংশন হচ্ছে অঞ্জলি দেওয়া, সেইটা যদি আপনারা লাইভ টেলিকাস্ট করতে পারেন তাহলে কিন্তু অনেকেই যাবে না। এবং অনেক বয়স্ক লোক যারা কোমরবিডিটি, যাদের ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, এটা একটা ইমোশনাল সাইকোলজিক্যাল জিনিস যে অঞ্জলি দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছে। একই আশঙ্কা বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়েরও। তাই বিজয়া দশমীতে এবার শোভাযাত্রা ছাড়াই হবে দেবী দুর্গার বিসর্জন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের গোটা রাজ্যের দুর্গাপুজো উপলক্ষে নির্মিত সব পূজা মণ্ডপে দর্শক ঢোকায় নিষেধাজ্ঞা জারি করলেন কলকাতা হাইকোর্ট। মহামারী পরিস্থিতিতে আদৌ পূজা করার অনুমতি দেওয়া সঙ্গত কিনা তা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সে মামলার রায়ে সোমবার রাজ্যের সব পুজো প্যান্ডেলকে নো এন্ট্রি জোন হিসেবে ঘোষণা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের নির্দেশ কিভাবে এবং কতটা মানা হলো তা হলফনামা হিসেবে লক্ষ্মী পূজার পর আদালতকে জানাতে হবে রাজ্যকে। বগুড়ায় অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম হয়েছে। শিশুটির লিঙ্গ কি তা বোঝা যাচ্ছে না। সোমবার রাতে শহরের সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই শিশুর জন্ম দেন মা মিতু আক্তার। শিশুটির 2 পা একত্র অবস্থায় রয়েছে, তার বায়ুপথ কিংবা প্রস্রাবের স্থান নেই। চিকিৎসকরা জানান, শিশুর শরীরের নিচের অংশে অস্বাভাবিকতা থাকলেও শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করছে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুড়িগ্রামে নানা অনিয়মের মধ্যে চলছে পোস্ট অফিসের ই-সেন্টারের সেবা কার্যক্রম। সরকারের কোষাগারে 10% এবং পোস্ট মাস্টারকে 10% কমিশন দিয়ে যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে বাণিজ্যিকভাবে। ফলে ই-সেন্টারের সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। হুমায়ুন কবির সূর্যর তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারির বলদিয়া পোস্ট অফিস, যেখানে পোস্টমাস্টারের কক্ষ তালাবদ্ধ আর অন্য কক্ষে সবজি, অথচ এই ভবনেই থাকার কথা পোস্ট ই সেন্টারের সেবা। এর পরিবর্তে পার্শ্ববর্তী সাধু বাজারে ব্যবহৃত হচ্ছে পোস্ট ই সেন্টারের ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার সহ নানা আসবাবপত্র। অন্যদিকে সুবল পারবাজারের কেদার ডাকঘর শুধুমাত্র কাগজে কলমে সীমাবদ্ধ, বাস্তবে এর কোনো অস্তিত্বই নেই। এখানে সরঞ্জামাদি ব্যবহৃত হচ্ছে বাজারের একটি দোকানে। স্থানীয়দের অভিযোগ, পোস্টমাস্টার ই সেন্টারের সরঞ্জামাদি ভাড়া দিয়ে আর্থিক সুবিধা ভোগ করছেন। সুযোগ সুবিধা তো পাওয়া যাচ্ছে না, ওসব তো আমরা কোনোদিন দেখিই নাই। ই কমার্স বা আনুষঙ্গিক যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো আমরা পাই না এখানে। ল্যাপটপ ছিল 3টে, আর প্রিন্টার একটা আছে, আর হচ্ছে এইচপি লেজার প্রিন্টার যেটা আছে। জিনিসপত্র আমাদের মাসিক যেটা আয় হয় সেখান থেকে 10% সরকারকে দেয়, 10% মাস্টারকে দেয়। তবে পোস্টমাস্টার জানান, প্রয়োজনীয় লোকবলের অভাবে বাজারে চালানো হচ্ছে পোস্ট ই সেন্টারের কার্যক্রম। লোক সমাগম নাই, জিনিসগুলো আছে ওই পার্শ্ববর্তী যে আমার যে সাধুমোর যে আছে, যেখানে লোক সমাগম বেশি, যেখান থেকে মনে করেন মানুষ সুবিধা পাবে সেখানে আছে। কর্তৃপক্ষের সিদ্ধান্তে নিরাপত্তার কথা বিবেচনা করে নিয়ম কিছুটা শিথিল করার কথা জানালেন এই পরিদর্শক। যে অফিসে ধরেন সিকিউরিটি নাই, হ্যাঁ, আর ধরেন যে ঘরেই নেই, সেখানে তো তাকে কোথাও বসতে হবে, এই জন্য আমার ডিপার্টমেন্ট এটাকে শিথিলতা দেওয়া আছে। পোস্ট ই সেন্টার ফর রুরাল কমিউনিটি শীর্ষক প্রকল্পের আওতায় সারা দেশে 8,500 ডাকঘরে চালু হয়েছে এই ই সেন্টার সেবা কার্যক্রম। কুড়িগ্রামের 73টি ইউনিয়নের মোট 80টি ডাকঘরেই ই সেন্টার চালু করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নেত্রকোনা এবার কয়েক দফার বন্যায় কৃষিতে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা এই অঞ্চলের 37,000-এরও বেশি কৃষক। কৃষি কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সার, বীজ সহ সব ধরনের সহায়তা করা হবে। এছাড়া ক্ষতি পুষিয়ে নিতে রবি শস্য আবাদের পরামর্শও দিচ্ছেন তারা। সোহান আহমেদ কাকনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। কৃষি বিভাগের তথ্য মতে নেত্রকোনায় কয়েক দফা বন্যায় কয়েক হাজার হেক্টর জমির রোপা আমন ও সবজির ক্ষেত পানিতে তলিয়ে যায়। এতে কৃষিতে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষকরা জানান, এবার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দফায় দফায় বন্যায় নেত্রকোনা সদর, সীমান্ত উপজেলা, দুর্গাপুর, কমলকান্দা, বাহারহাট্টা, মদন সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। বানের পানিতে তলিয়ে যায় রোপা আমন ধান ও সবজির ক্ষেত। এতে দিশেহারা হয়ে পড়েছেন তারা। এই অবস্থায় ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনার দাবি তাদের। ফসল টসল যা কিছু লাগাইছেন বন্যা সব পরিষ্কার করে নিছে। ঋণ হুন হইরা লাগাইছিন বা জানো কি হইরা লাগাইব, মানে কিভাবে চলবা মনে আমরা লাগাই আমরা সামনে ভবিষ্যতে এই আশাও নাই, কাতি মাসাই আছে আর জ্বালা কিনা আনো নাইও, আর এই ফুলা আনজান কি খাইব না ওইটা আমরা বুঝে যাইতাছি না। কিন্তু তবে এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হয়েছে। এছাড়া ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের সরিষা, ভুট্টা, রবি শস্য আবাদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। প্রায় 90 কোটি টাকা মূল্যের সমমূল্যের চাউল ক্ষতি হয়েছে। ভুট্টা, শাকসবজি এবং মরিচ, গম ইত্যাদি করার জন্য মাঠ পর্যায়ে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। এবছর নেত্রকোনায় 1,37,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ করেছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকালের সংবাদে আবারও বিরতি, সঙ্গেই থাকুন। দেখছেন সকালের সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পিপলস লিজিং বন্ধ চান না আমানতকারীরা। তাদের দাবি, প্রতিষ্ঠানটি পুনরায় চালু করে তাদের জমা অর্থ সঠিক নিয়মে ফেরত দেওয়ার। সোমবার রাজধানীর মতিঝিলে নিজেদের জমা 750 কোটি টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেন আমানতকারীরা। এ সময় তারা পিপলস লিজিংয়ের প্রধান কার্যালয় সিটি সেন্টারের সামনে জড়ো হন। পরে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের সামনেও বিক্ষোভ করেন ক্ষুব্ধ আমানতকারীরা। তারা প্রতিষ্ঠানটি পুনরায় চালু করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। অভিযোগ করেন, আমানতকারীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারছে না কেন্দ্রীয় ব্যাংক। কিছু টাকা জমাইছি, সেই জমানো টাকাটা এখানে রেখেছিলাম যে আমাদের স্বপ্ন পূরণ করব। এখন আমরা আমাদের চিকিৎসার টাকা পাচ্ছি না। আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি আমার মরণোত্তর যে গার্ড অব অনার, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গার্ড অব অনার আপনার সরকার যেন না দেয়
আমার অর্থটা যেন আমাকে ফেরত দেয়। এটা পেলে তাদের সংসার চলবে, এটা পেলে তার ক্ষুদ্র ব্যবসাটা চলবে, এটা পেলে তার। সংবাদে আবারও বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। দেখছেন সকালের সংবাদ, এবারে নিউজ 24 স্পোর্টস। করোনার কারণে স্থগিত থাকা ঢাকা প্রিমিয়ার লিগ গড়াচ্ছে না এবছর, তবে সিসিডিএম এবং ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে জানুয়ারিতে চালু করা যেতে পারে ডিপিএল, এমন আভাস দিলেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। এদিকে বিদেশি ক্রিকেটার ছাড়াই নভেম্বরে 5 দলের টি-20 টুর্নামেন্টের আয়োজনের কথা ভাবছে বিসিবি। আরিফুল ইসলামের রিপোর্ট। বিসিবি প্রেসিডেন্টস কাপ নিয়ে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা, তবে মাঠের বাইরে থেকে রুটি রুজির পথ বন্ধ এমন খেলোয়াড়ের সংখ্যা কম নয়। করোনার কারণে স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগের দিকে তাকিয়ে ওরা। তবে আশার খবর তেমন নেই বললেই চলে। এবছর গড়াচ্ছে না ডিপিএল। সিসিডিএম এবং ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে চালু করা যেতে পারে জানুয়ারিতে, যেখানে প্রিমিয়ার লিগ নিয়ে আরেকটি বাধা অবশ্য স্বাস্থ্যবিধি। এত লোককে একসাথে অ্যাকোমোডেট করাটার মতন জায়গা কোথায় আছে, এটা একটা বড় প্রশ্ন আমাদের জন্য। উই আর ওয়ার্কিং অন ইট। আমরা বিকেএসপির সাথে চেষ্টা করছি যে ওখানে কতজনকে আমরা অ্যাকোমোডেট করতে পারি। ক্লাবগুলোকে একটা ট্রেনিং করার সুযোগের ব্যবস্থা করতে হবে, আবার প্লেয়ারগুলোকে একত্র করতে হবে। তো জানুয়ারির ফার্স্ট উইক বা আমি যদি ওইভাবে 10 তারিখকে টার্গেট করে চিন্তা করি, এর আগে মনে হয় না পসিবল হবে আমাদের। নভেম্বরে 5 দল নিয়ে টি-20 টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি, যেখানে অংশ নিতে বড় কোনো বিদেশি ক্রিকেটার এখনো আগ্রহ দেখায়নি। তামিম বা সাকিব বা মাহমুদুল্লাহ বা যারা আমাদের টপ প্লেয়ার, তাদের মানের থেকে নিচু কোনো প্লেয়ার আসলে তো আমরা সেটাকে কনসিডার করব না। কোনোভাবেই আমরা চাই না যে ওই মানের থেকে ভালো প্লেয়ার আসলে আমরা কনসিডারে রাখতে পারি, কিন্তু এখন আমরা সত্যি কথা বলতে সেরকম কোনো নাম পাইনি, বড় প্লেয়ারদের নাম পাইনি। যদি না হয় তাহলে ফরেন প্লেয়ার খেলবে, তাহলে লোকাল প্লেয়ার দিয়েই করবো আমরা। বিসিবি প্রেসিডেন্টস কাপে রান খোড়ায় টপ অর্ডার। করোনাকালের বিরতির পর এখনো মানিয়ে নিতে পারেনি অনেক ব্যাটসম্যান, বলছেন খালেদ মাহমুদ সুজন। আরিফুল ইসলাম, নিউজ 24।